এইচএসসি ক্যান্ডিডেটদের সবচাইতে ফেভারিট টপিক, ফেভারিট টপিক বা চ্যাপ্টার 2 স্কিপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিক্স বাই নুব। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যোগজীকরণ নিয়ে, অর্থাৎ ইন্টিগ্রেশন নিয়ে, যেটা এইচএসসি ক্যান্ডিডেটদের সবচাইতে ফেভারিট টপিক। ফেভারিট টপিক বা চ্যাপ্টার 2 স্কিপ। মোটামুটি সবাই আমরা স্কিপ করে যাই এইচএসসি পরীক্ষার আগে, বাট এই চ্যাপ্টার থেকে যে ইন্টিগ্রেশনগুলো আসে আমাদের বোর্ড এক্সামে দেখা যায় যে প্রতিনিয়ত সেম টাইপের কোশ্চেনই আসে, রিপিট করে। সো যারা মোটামুটি করছো বা যারা মোটামুটি পারো তারা যদি একবার রিভিশন করে যেতে পারো, অর্থাৎ আমার এই ভিডিওটা যদি আজকে দেখে যেতে পারো, আমি এখানে টোটাল যতগুলো নিয়ম আছে বা যত টাইপের ম্যাথ আসে সবগুলো আমি কয়েকটা রুলের মাধ্যমে শিখিয়ে দিব। টোটাল 28টা রুল আমি লিখছি। যদি 28টা শুনতে অনেক বড় হলেও আমি ওই দেখা গেছে যে এইরকম হলে এরকম করে ধরা লাগে, এই বেসিসে আমি ভাগ করে নিছি। তো আমার এই আজকের ভিডিওর মাধ্যমে তোমরা ফুল চ্যাপ্টারটা রিভাইজ করে ফেলতে পারবা। তো চলো খাতা কলম নিয়ে বসে পড়ো। যারা এই অধ্যায়টা আগে করো নাই বা মোটামুটি এখন নতুন করতেছো, শিখতেছো, তারাও অবশ্যই এটা করতে পারবে। ক্লাসটা করার মাধ্যমে যত নিয়মগুলো আছে সবগুলো তুলে নাও। পরে যখন তোমরা এটা নতুন করে শিখতে যাবা বা প্র্যাকটিস করতে যাবা, দেখবা এই নিয়মগুলো অনেক কাজে দেবে। আর যারা অলরেডি করে ফেলছো তাদের তো রিভিশন হয়ে যাবে। সো তোমরা 2x লিখে নিতে পারো, 2x ভিডিওটা দেখতে পারো অথবা লিখতে পারো। আমি তোমাদের জন্য নোট করে নিছি। সো আমি এখান থেকে তোমাদের জন্য শুরু করতেছি ভিডিওটা। তো দেখো, আমাদের ইন্টিগ্রেশন কি হয় এগুলো আমরা জানি। এগুলো নিয়ে আমরা আলোচনা না করি যে ইন্টিগ্রেশন আসলে কি। ধরো আমরা যদি তাও একদম বেসিক বলতে চাই, আমরা তো জানি যে ধরো এরকম যদি আমাদের গ্রাফ হয়, এই যে এই একটা আমাদের বক্ররেখা, এই বক্ররেখার নিচে যে ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রফলটা আমরা বের করি কীভাবে? ইন্টিগ্রেশনের মাধ্যমে। এই খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানি। ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে সবগুলোকে যোগ করতে হয়। আমাদের সামেশন আসে, সামেশনটাকে যখন আমরা ডিএক্স লেভেলে নিয়ে যাই, অর্থাৎ 10⁻⁴ লেভেলে নিয়ে যাই এই ভাগগুলোকে, তখন সবগুলো যোগ করার জন্য ইন্টিগ্রেশন সাইনটা চলে আসে। এগুলো আমরা মোটামুটি জানি। আমরা ইন্টিগ্রেশনের বেসিক একদম ফর্মুলা থেকে শুরু করতেছি। তো দেখো, ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা যেটা প্রথম ফর্মুলা আসে সেটা হচ্ছে x⁴n dx, which is x⁴n+1 divided by n+1 plus c। সবগুলোতে প্লাস সি থাকে। প্লাস সি কি? যোগজীকরণ ধ্রুবক, একটা যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টটা। তো 2 নম্বরে যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x dx। এটা আসলে এই ফর্মুলাই, বাট x যখন -1, এই ফর্মুলাটা কাজ করে x ≠ -1 এর জন্য, x ≠ -1 এর জন্য। আর বাকি সব জায়গায় এটা কাজ করে। আর x -1 হলে তখন সেটা হয় কি? ln x + c। এরপর আসে হচ্ছে আমাদের e⁴x এর ফর্মুলা, which is e⁴x + c। এরপর আসে হচ্ছে sin x এর ফর্মুলা। sin x cos xটা আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা যেমন রাখতে পারি। বলো তো ভাই, কার ডিফারেন্সিয়েশন sin x আসে? কার ডিফারেন্সিয়েশন sin x আসে বলো তো? cos x এর ডিফারেন্স cos x এর ডিফারেন্সিয়েশন sin x আসে। তো আমাদের এখানে হবে কি? -cos x + c, অর্থাৎ cos x এর ডিফারেন্সিয়েশন করলে -sin x আসে। তাহলে sin x কে ইন্টিগ্রেশন করলে আসবে -cos x। সেমভাবে ইন্টিগ্রেশন অফ cos x, বলো তো cos x কার ডিফারেন্সিয়েশন? sin x এর ডিফারেন্সিয়েশন। তার মানে cos x কে ইন্টিগ্রেশন করলে আসবে sin x। ডান। এরপরে ধরো আমাদের যে ফর্মুলা, এটা লিখছি থাক। 6 নম্বরে যে ফর্মুলাটা লেখা যায় সেটা হচ্ছে ধরো sin cos, তাহলে পরেরটা হচ্ছে আমরা ধরো sec² এর ফর্মুলা লিখি। ইন্টিগ্রেশন অফ sec²x dx। বলতো কাকে ডিফারেন্সিয়েশন করলে sec²x আসতো? tan x কে ডিফারেন্সিয়েশন করলে আসতো। তাহলে tan x + c। 7 নম্বর ধরো cosec²x। বলতো কাকে ইন্টিগ্রেশন করলে cosec²x আসতো? cosec²x আসতো ডিফারেন্সিয়েশন করলে, কাকে ডিফারেন্সিয়েশন করলে cosec²x আসতো? -cot x কে, অর্থাৎ cot x কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করতাম cosec²x আসতো। তার মানে cosec²x কে ইন্টিগ্রেশন করলে আসবে -cot x + c। cot x কে ডিফারেন্সিয়েশন করলে -cosec² আসে। তারপরে ইন্টিগ্রেশন অফ sec x tan x। বলতো কাকে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x আসতো? sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x আসতো। তার মানে ইন্টিগ্রেশন অফ sec x tan x হবে sec x + c। 9 নম্বর cosec x cot x dx। এটাও সেম। cosec x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম আসতো -cosec x cot x। তার মানে cosec x cot x কে ইন্টিগ্রেশন করলে আসবে -cosec x + c, -cosec x + c। এরপরে হচ্ছে আরেকটা, ধরো a⁴x dx। আমাদের a⁴x dx কে ডিফারেন্সিয়েশন করলে আসতো a⁴x ln a, আর এখানে আসবে হচ্ছে a⁴x ডিভাইডেড বাই ln a + c। বুঝতে পারছি?
আচ্ছা, এরপরে হচ্ছে ধরো আমরা ইনভার্সের সূত্রগুলো যদি লিখি, ধরো ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স, আচ্ছা সরি মূলটা লিখলাম, ইন্টিগ্রেশন অফ 1/√1 - x স্কোয়ার ডিএক্স। বলো তো কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যেত? সাইন ইনভার্স এক্সকে। তাহলে সাইন ইনভার্স এক্স হবে এইটা ইন্টিগ্রেশনের অ্যান্সার, সাইন ইনভার্স এক্স প্লাস সি। এরপরে ধরো ইনভার্সের আরেকটা করি, ধরো তোমার এটার যে মাইনাসটা হয় সেটা কী ছিল? ইন্টিগ্রেশন অফ, আচ্ছা মাইনাসটা লেখার দরকার নেই, আমরা টেনেরটা লিখি, মাইনাসেরটা আমরা বুঝবো আই গেস, মাইনাস দিয়ে একটা মাইনাস বাইরে বের করে সাইন ইনভার্স ক্লিয়ারলি হয়ে যায়। সো 1/1 + x স্কোয়ার dx ইজ ইকুয়ালস টু, এটা হয় কার ডিফারেন্সিয়েশন? tan ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন, তাহলে tan ইনভার্স এক্স প্লাস সি। tan ইনভার্স এক্স প্লাস সি করলে আমরা পাবো কি 1/1 + x স্কোয়ার। আরেকটা আসে হচ্ছে সেক ইনভার্স এক্সেরটা। তো সেক ইনভার্স এক্সের ফর্মুলাটা হচ্ছে 13 নম্বর, ইন্টিগ্রেশন অফ 1/x√(x² - 1 x² - 1 dx ইজ ইকুয়ালস টু সেক ইনভার্স এক্স প্লাস সি। মাইনাস এগুলো লিখলাম না কেন? এখানে মাইনাস দিয়ে যদি আমরা কজ ইনভার্স এক্স বলতে চাই দরকার নেই, তুমি মাইনাস আছে মাইনাসটা বাইরে বের করে দাও, বাইরে বের করে দিয়ে তুমি ডাইরেক্ট বলতে পারবা কি সাইন ইনভার্স এক্স। কটের জন্য সেম, মাইনাসটা বাইরে বের করে দাও, লিখতে পারো মাইনাস tan ইনভার্স এক্স, সো দরকার নেই ওইটা। আচ্ছা, সো এটা হচ্ছে কী ভাই সেক ইনভার্স এক্সের জন্য। এগুলোটা হচ্ছে আমাদের একদম বেসিক ফর্মুলা, এগুলো আমরা জানি। তো এরপরে হচ্ছে আমরা রুলের মধ্যে চলে যাই, অর্থাৎ আমি যে রুলগুলোর কথা আমাদের শুরুতে বললাম সেই রুলগুলোর এক্সপ্লেনেশনে আমি চলে যাই। তো ধর ভাই রুল নাম্বার 1, রুল নাম্বার 1 আসলে আমাদের সবারই জানা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ প্লাস ভি ডিএক্স ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, আমরা লিখতে পারি ইউ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এটা আমরা সবাই জানি। আবার ধরো ইন্টিগ্রেশন অফ ইউ মাইনাস ভি ডিএক্স, এটা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ইউ ডিএক্স মাইনাস ভি ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। আর ধরো আমাদের একটা কনস্ট্যান্ট আছে, ধরো ইন্টিগ্রেশন অফ সি একটা কনস্ট্যান্ট, সাথে ইউ ডিএক্স, তাহলে এই কনস্ট্যান্টটা বাইরে লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন অফ ইউ ডিএক্স। কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টটা বাইরে লেখা যায়, এই আর কি, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে চলে যাই। আচ্ছা, এখানে একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আমাদের অনেক সময় ভগ্নাংশ থাকে, ভাগফল আকারে থাকে। সো টিপসটা হচ্ছে এই যে যদি কখনো দেখো ভাগফল আকারে আমাদের ভগ্নাংশ বা কিছু দেওয়া আছে, আমরা ট্রাই করব ভাগফলটাকে যোগ অথবা বিয়োগে কনভার্ট করার। তাহলে হচ্ছে যে আমাদের এই যোগ বা বিয়োগের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনটা ইজিলি করতে পারবো। ভাগফল থাকলে যোগ এবং বিয়োগে কনভার্ট করার ট্রাই করব। বিভিন্ন ক্ষেত্রে আমাদের খুব কমন ম্যাথগুলো আছে, ধরো উপরে নিচে পাওয়ার সেম থাকলে কি হয় যে ভাগ করে আমরা ক্যালকুলেশন করি না, ওই রকমই। তো ওইগুলো আমার আসবে, রুল পরে আরও আসবে, বাট এটা হচ্ছে টিপস যে এই ধরনের সূত্র ফেলার জন্য আমরা যদি কখনো ভাগ আকারে কোনো ফাংশন পাই, আমরা ট্রাই করবো সাইন কজের হোক বা যেটারই হোক, ট্রাই করবো সেটাকে যোগফল এবং বিয়োগফল আকারে প্রকাশ করার, ভাগ থেকে সরায় নিয়ে। তাহলে আমাদের এই ফর্মুলার মাধ্যমে বা এই রুলের মাধ্যমে আমরা খুব ইজিলি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে আসে হচ্ছে রুল নাম্বার 2। তো রুল নাম্বার 2তে আমি যেটা রাখছি সেটা হচ্ছে প্রতিস্থাপন নিয়ম, প্রতিস্থাপনের নিয়ম বা সাবস্টিটিউশন রুল। সো প্রতিস্থাপনের নিয়মটা আমরা সবাই জানি মোটামুটি, তাও আমি একটু দেখাই দিই। ধরো তোমার একটা ফাংশন আছে এরকম যে ইন্টিগ্রেশন অফ এফ একটা ফাংশন যার মধ্যে জি অফ এক্সের একটা ফাংশন আছে, এফ একটা ফাংশন যার মধ্যে জি অফ এক্স অর্থাৎ এক্সের আরেকটা ফাংশন আছে, এবং বাইরে তুমি পাচ্ছ ওই জি অফ এক্স বা জি এর যে ফাংশনটা, এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন জি অফ এক্স, এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন ডিএক্স, এরকম ধরো তুমি পাচ্ছ। তাহলে তুমি কী করবা, এই জি অফ এক্সটাকে জেড ধরবা, ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স আসবে, ডিজেড আসবে, ওইটা হচ্ছে এটাতে চলে যাবে। সো ব্যাপারটা আলটিমেটলি এরকম দাঁড়াবে ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিজেড। খুবই কমন একটা স্টাইল, এখানে দেখতে একটু হয়তো আনকমন লাগতে পারে তোমাদের, বাট তোমাদের আমি যদি সিম্পলি একটু বুঝাই দিই, ধরো একটা ইন্টিগ্রেশন এক্স সাইন 5x² + 7 ডিএক্স। তাহলে আমরা কী করবো, এখানে আমরা z = 5x² + 7 ধরবো, দেন আমরা পাবো কি dz = 5x 5 × 2 10x dx। দেন আমরা কী করবো, এই যে x dx
এটাকে এখান থেকে সাবস্টিটিউট করে নিব, এই যে এক্স ডিএক্স সাবস্টিটিউট করে নিব কিসের মাধ্যমে, dz/10, এবং এখানে z বসা দিব, তাহলে ফাংশনটা আমাদের এই কনভার্টে চলে আসলো। বুঝতে পারছি? ঠিক আছে, এরপরে আসে ভাই আমাদের রুল নাম্বার 3। রুল নাম্বার 3টাও প্রতিস্থাপনের মাধ্যমেই আসে অ্যাকচুয়ালি। সো রুল নাম্বার 3টা হচ্ছে এরকম, দেখো ধরো ইন্টিগ্রেশন অফ, নিচে একটা ফাংশন আছে এফ অফ এক্স, অ্যান্ড তার উপর একটা পাওয়ার দেওয়া আছে ধরো এন, উপরে সেই ফাংশনটারই তোমার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, এরকম আছে। সো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয় 1/1 মাইনাস এন, 1/1 মাইনাস এন, এবং নিচে যে ফাংশনটা আছে সেই ফাংশনটার পাওয়ার 1 মাইনাস এন হয়, অর্থাৎ পাওয়ারটা নেগেটিভ হয়েছে এভাবে, এক কমে যে এক বেড়ে যায়, সো যে +1 হয়ে এক বেড়ে গেছে, উপরে আসছে +1 হয়ে এক বেড়ে গেছে, প্লাস সি। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়েশন হয় ধরো এরকম, ইন্টিগ্রেশন অফ, উপরে ডিফারেন্সিয়েশন, নিচে হচ্ছে জাস্ট এক্স্যাক্ট ওই ফাংশন, অ্যান্ড উপরে সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন, তখন আমাদের অ্যান্সার কী হয়, লন নিচেরটা। এটা আমরা সবাই জানি যে নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরের ফাংশনটা পাওয়া যায় তাহলে অ্যান্সার হয় ডাইরেক্ট লন নিচেরটা, অ্যান্সার হয় কি লন নিচেরটা। আচ্ছা, এরপরে চলে যাই ভাই রুল নাম্বার 4-এ। রুল নাম্বার 4টা হচ্ছে, ধরো একটা ফাংশন দেওয়া, ফাংশন না এটা, আচ্ছা এভাবে দেখো, উপরে হচ্ছে ডিএক্স দেওয়া আর নিচে হচ্ছে রুট ওভার, এরকম রুট ওভার এ প্লাস এক্স, ধরো প্লাস মাইনাস যাই থাকুক রুট ওভার বি প্লাস এক্স, এরকম দেওয়া আছে। সো এরকম যদি দেওয়া থাকে আমরা কি করব, লব ও হরকে এই যে যেটা দেওয়া আছে এটার অনুবন্ধী দ্বারা গুণ করব, অনুবন্ধী দ্বারা গুণ করব, তাহলে কী হবে যে রুটটা চলে যাবে নিচের থেকে, দেন আমাদের বাকি ক্যালকুলেশন করতে পারবো আমরা। সো এই ফর্মেটে থাকলে আমরা কী করবো ভাইয়া, প্লাস থাকলে মাইনাসটা দিয়ে গুণ করবো, মাইনাস থাকলে প্লাসটা দিয়ে গুণ করবো, অর্থাৎ অনুবন্ধী দিয়ে আমরা গুণ করব লব এবং হরে, উপর এবং নিচে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ধরো এটার এক্সাম্পল যদি তোমরা দেখতে চাও, এর এক্সাম্পল দেখতে গেলে আসলে ইজি হবে, খুব একটা কঠিন কিছু না। ধরো এরকম ইডিএক্স অফ এক্স প্লাস 3 প্লাস রুট ওভার এক্স মাইনাস বা এক্স প্লাস 5, কী করবো আমরা তাহলে উপরে নিচে এটার অনুবন্ধী দিয়ে গুণ করবো, এরকম ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স প্লাস 3 মাইনাস রুট ওভার এক্স প্লাস 5, নিচে কী হবে এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস 5। তাহলে দেখো নিচের থেকে কিন্তু এক্স টার্মটা চলে যাচ্ছে, নিচের থেকে এই যে এক্স চলে যাচ্ছে, দেন নিচে জাস্ট একটা সংখ্যা থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে, আর উপরে হচ্ছে আমাদের এই রুট ওভার এক্স। তো এটার জন্য আমাদের বাকিটুকু ইন্টিগ্রেশন ইজি, আমাদের রুট আছে, রুটের মধ্যে যে ফাংশনটা আছে ওটাকে আমরা জেড ধরে ইন্টিগ্রেশন করতে পারবো, এবং যে সহগটা দিয়ে ভাগ করতে হবে, এটা আমরা জানি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস চলে আসে, সেটা আমি যদি একটু পরের হিসেবে রাখছিলাম, বাট তাও দেখাই দিই। আচ্ছা, সেটা হচ্ছে ধরো কোনো একটা ফাংশন, লিনিয়ার ফাংশন আছে, ধরো এরকম এক্স প্লাস বি, এরকম একটা ফাংশন আছে কোনো একটা ফাংশনের মধ্যে, ঠিক আছে, কোনো একটা অনুপাত বা সাইন বা কোনো কিছুর মধ্যে এরকম একটা ফাংশন আছে। সো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা কী করবো, এটা দেখো একটা লিনিয়ার ফাংশন, পাওয়ার 1 অর্থাৎ লিনিয়ার, এটা একটা লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার ফাংশন বলতে পারি। সো এরকম যদি লিনিয়ার ফাংশন থাকে তখন আমরা সেটাকে যখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে যে অ্যান্সারটা পাবো, ধরো এটার জন্য আমরা যদি করি ইন্টিগ্রেশন করলাম, ধরো এখানে ডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করলে সাইন এক্স ইন্টিগ্রেশন করলে কী হয়, মাইনাস কজ এক্স। সো মাইনাস এই যে লিনিয়ার ফাংশনটা সেটা যা আছে তাই হবে, এবং এই যে ভিতরে লিনিয়ার ফাংশনটা ছিল এক ঘাত, এই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সিয়েশন করলে আমরা কী পাই, এ পাই, এই এ দিয়ে টোটাল মানটাকে আমরা ভাগ করে দিব, এ দিয়ে টোটাল মানটাকে আমরা ভাগ করে দেবো। অর্থাৎ আমাদের যদি কোনো একটা ফাংশনের ভিতরে এরকম লিনিয়ার ফাংশন থাকে, ওই লিনিয়ার ফাংশনটাকে আমরা ওই যে করতাম না, কি যেন বলে, চেইন রুল ফেলতাম না, চেইন রুলের মতো করে আমরা ট্রিট করতে পারি, কাইন্ড অফ, অ্যাকচুয়ালি না, চেইন রুলের ক্ষেত্রে আমরা কী করতাম, ওই যেই আমাদের ডিফারেন্সিয়েশনের মানটা আসছে সেটাকে গুণ করে দিতাম, আর এখানে এই যে ডিফারেন্সিয়েশনের মানটা পাবো এক্স প্লাস বি, এই মানটাতে ভাগ করে দিব। যদি এখানে 3x + 5 থাকতো তাহলে আমরা জাস্ট 3 দিয়ে ভাগ করে দিতাম। অর্থাৎ এই ধরনের লিনিয়ার ফাংশনকে আমরা জেড হিসেবে ট্রিট করতে পারবো পাওয়ার 1-এর জন্য, এবং সেটার এক্সের যে সহগ থাকবে সেই সহগটা দিয়ে আমাদের ইন্টিগ্রেশনের মানটাকে ভাগ করে দেবো, করে দিলে আমাদের এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি? ঠিক আছে। তো এই ধরনের ম্যাথের জন্য আমরা আরেকটা টিপস দিতে পারি, এই ধরনের ম্যাথ বা ধরো উপরে নিচে ফাংশন থাকে এরকম ম্যাথের জন্য একটা টিপস দেওয়া যায়, সেটা হচ্ছে
যেই ফাংশনটা থাকবে বা যেই ইকুয়েশনটা থাকবে আমাদের, সেই ইকুয়েশনের হরকে আমরা সরায় দেওয়ার ট্রাই করব, হরকে ক্যান্সেল করার ট্রাই করব, হরকে আমরা বাদ দেওয়ার ট্রাই করব। এক্সাম্পল কী হতে পারে? ধরো আমাদের একটা ইন্টিগ্রেশন নিয়ে এরকম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা 5x দিই। এই যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কী করব, নিচেরটার মতো করে উপরে এক্সপ্রেস করার ট্রাই করবো, তাহলে নিচেরটা চলে যাবে জিনিসটা। তাহলে দেখো এমন লেখা যায় না, ই টু দি পাওয়ার 5x আছে, আমরা লিখতে পারি না ই টু দি পাওয়ার 4x ইন্টু ই টু দি পাওয়ার এক্স। 3x আছে, এটাকে আমরা লিখতে পারি না ই টু দি পাওয়ার 4x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে যে প্লাসে মাইনাসে 3x চলে আসবে, নিচেও সেমভাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। দেন ই টু দি পাওয়ার 4x কমন নিলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা কাটা চলে যায়, ইন্টিগ্রেশনটা থাকে যা সেরকম ই টু দি পাওয়ার 4x ডিএক্স। বুঝতে পারছি কথা? দেন এটাকে ইন্টিগ্রেশন করবো, করলে হচ্ছে আসবে ই টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4, ই টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4 প্লাস সি, এরকম আসবে। বুঝতে পারছি? আচ্ছা, সো এই ধরনের একটা কাজ আমরা করতে পারি। এরপরে ধরো আসবে রুল নাম্বার 5-এ। রুল নাম্বার 5টা আসলে আমাদের সূত্র যেগুলো আমরা মুখস্থ করি সেটার জন্যই, অ্যান্ড এটা একটু রুল হিসাবে ট্রিট করলে হয়তো একটু বড় মনে হতে পারে, বাট আসলে এটা ওই আমাদের যে মুহূর্ত সূত্র, আমরা সেই সূত্রগুলোকে আমি রুল নাম্বার 5-এর মধ্যে রাখছি। তো এর মধ্যে যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে, আগে আমরা মানে সূত্র ছাড়া যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে কী করবো সেটাকে আমরা শিখবো। তো 1 নম্বরে হচ্ছে, ধরো তোমার ফর্মেটটা আছে এরকম, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন, এরকম ফর্মেট আছে। এরকম ফর্মেট থাকলে আমরা কী করবো, এক্স ইজ ইকুয়ালস টু এ tan থিটা ধরার ট্রাই করবো, এক্স ইজ ইকুয়ালস টু এ tan থিটা ধরার ট্রাই করবো। 2 নাম্বার ধরো আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন। তো এই ধরনের ক্ষেত্রে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা এ সাইন থিটা ধরার ট্রাই করবো। এটাতে কট থিটাও ধরা যায়, এটাতে কস থিটাও ধরা যায়, বাট সাইন থিটা ধরলেই হয়, এরকম সাইন থিটা ধরার ট্রাই করবো। 3 নম্বরে ধরো আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার এন, এরকম যদি থাকে তাহলে আমরা এক্স ইজ ইকুয়ালস টু এ সেক থিটা ধরার ট্রাই করবো। এরকম ধরে নিয়ে করলে ম্যাথগুলো ইজি হবে। বুঝতে পারছি? আচ্ছা, এগুলোর জন্য কিন্তু আমাদের একদম ফর্মুলা আছে। তো ফর্মুলাগুলো কী কী দেখো, যখন এই এন এর মান ধরো এন ইজ ইকুয়ালস টু হাফ, যখন এন ইজ ইকুয়ালস টু হাফ, এন ইজ ইকুয়ালস টু যদি হাফ হয় তাহলে দেখো তো আমাদের ফর্মুলাটা কেমন দাঁড়ায়। ধরো 4 নাম্বার যদি আমরা লিখি, 4 নাম্বার ফর্মুলাটা কী দাঁড়ায়, ধরো এরকম রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা কী হবে, এক্স বাই 2 রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 লন রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। 5 নম্বর রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই দুই এটার সাথে মিলিয়ে লিখতেছি, তো ডিএক্স, তাহলে তখন জিনিসটা হবে এক্স বাই 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এরপরে যদি আমাদের সেটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয় ডিএক্স, সেটা অ্যান্সার হবে এক্স বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বাই 2 লন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যদি এন এর মান -1 হয়, অর্থাৎ n ইজ ইকুয়ালস টু -1, তো n ইজ ইকুয়ালস টু যদি -1 হয় তাহলে জিনিসটা দাঁড়াবে, এটা তো 6-7 নাম্বার লিখি, আবার বলো না রোমান থেকে ইংলিশে চলে গেলেন কেন, লিখলাম আর কি। 7 নাম্বার এটা তাহলে কী হবে, ইন্টিগ্রেশন অফ dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা ফর্মুলা হচ্ছে, এটা ফর্মুলা দেখলেই বোঝা যায় 1/1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এরকম ট্রিট করতে পারি। সো tan ইনভার্সের ফর্মুলা আসলে, সো 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। 8 নম্বর ধর ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 1/2a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। আর নাম্বার ধরো ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/2a লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ প্লাস সি। এরপর এক্স ইজ ইকুয়ালস টু যখন মাইনাস হাফ হবে তখন কেমন হবে? এক্স ইজ ইকুয়ালস টু যখন মাইনাস হাফ হয়, সরি এক্স না, এন ইজ ইকুয়ালস টু যখন মাইনাস হাফ হবে তখন জিনিসটা দাঁড়ায় দেখো এরকম। ধরো 10 নম্বর দিলাম, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তখন আমাদের ফর্মুলাটা দাঁড়াবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। 11 নম্বর, যখন dx বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে তখন জিনিসটা হবে লন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। 12 নম্বর, যখন জিনিসটা প্লাস হবে অর্থাৎ dx বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তখন ফর্মুলাটা হবে লন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। এই হচ্ছে আমাদের 12টা ফর্মুলা, যেগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। আর তোমরা যদি মুখস্থ করতে না চাও তাহলে আগের জন্য যেটা দেখাইলাম যে এক্সেলে কী ধরবো, মানে কোন ফর্মেটে কী ধরবো, এরকম ধরে নিয়ে তোমরা করতে পারো। বাট এইরকম ফর্মেট যদি পাও তোমরা ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করে দিতে পারো। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের রুল নাম্বার 6। রুল নাম্বার 6ও অ্যাকচুয়ালি সব ফর্মুলাই আমাদের জানা ফর্মুলা, আবার অনেকের জন্য অজানাও হতে পারে। তো রুল নাম্বার 6-এর ফর্মুলাগুলো হচ্ছে যেগুলোকে ডাইরেক্ট আমাদের ইন্টিগ্রেশনে মানে ডিফারেন্সিয়েশনে ডাইরেক্ট করা যায়, বাট ইন্টিগ্রেশনে ডাইরেক্ট করা যায় না এমন ফর্মুলা। ধরো ইন্টিগ্রেশন অফ tan x dx, সো tan x এর ইন্টিগ্রেশনটা হয় লন sec x প্লাস সি। তুমি একটু চিন্তা করে দেখো তো, লন sec x এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে? 1/sec x, এবং এরপরে আবার কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? sec x কে। sec x এর ডিফারেন্সিয়েশন করলে কী হয়? sec x tan x। তো এই sec x কাটা থাকে অ্যান্সার tan x। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ sec x dx, এইটা হবে লন sec x প্লাস tan x প্লাস সি। 3 নম্বর, ধরো ইন্টিগ্রেশন অফ cosec x dx, এটার অ্যান্সার হবে লন cosec x মাইনাস cot x প্লাস সি। এরপর রুল নাম্বার 7-এ যেটা আছে সেটা হচ্ছে, দেখো ধরো একটা ফাংশন বা দুইটা ফাংশন এভাবে দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এফ অফ এক্স আর নিচে হচ্ছে জি অফ এক্স ডিএক্স, এরকম আছে, অথবা এরকম আছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স রুট ওভার হচ্ছে উপরে ফাংশনটার উপরে আর নিচের ফাংশনের উপর কোনো রুট ওভার নাই ডিএক্স। এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা করব কি, লব এবং হরে উপরের লব ফাংশনটা যেটা রুট ওভার এফ অফ এক্স, এইটা দ্বারা গুণ করব। লব এবং হর এত দ্বারা গুণ করে লবে যে রুটটা আছে রুটটাকে আমরা ভাগাই দেব, লবকে রুট মুক্ত করব। এইটা করলে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করাটা দেখবো অনেক ইজি হয়ে গেছে। এরপরে আসে ধরো রুল নাম্বার 8। রুল নাম্বার 8টা হচ্ছে আমার এই সেম ধরনের একটি ফাংশনের জন্যই, ভগ্নাংশী ফাংশন উপরে নিচে দুটা ফাংশন আছে এটার জন্যই। তো ধরো এরকম যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স অ্যান্ড নিচে হচ্ছে জি অফ এক্স, পুরাটার উপর পাওয়ার আছে ধরো এন ডিএক্স।
ঠিক আছে, এই ধরনের ফাংশন বা এই ধরনের একটা ফ্র্যাকশন। তো এইটার ক্ষেত্রে যদি আমাদের এমন হয় যে লবের পাওয়ার অফ এফ অফ এক্স, এইটা জি অফ এক্স অর্থাৎ নিচের ফাংশনের পাওয়ারের চাইতে পি অফ বা পাওয়ার অফ জি অফ এক্সের চাইতে বড় বা ইকুয়াল, অর্থাৎ লবে যে ফাংশন সেই ফাংশনের পাওয়ারটা হরের ফাংশনের পাওয়ারের ইকুয়াল অথবা তার চেয়ে বড়, এরকম যদি হয় তাহলে আমরা কী করবো কি, তাহলে আমরা লবকে হরের মতো করে প্রকাশ করব, অলরেডি একটা এক্সাম্পল দিয়ে আগে দেখেছিলাম, ওইখানে আমরা হচ্ছে লবকে হরের মতো করে প্রকাশ করছিলাম, ওই যে ভাগফল ছিল, ভাগফল থেকে যোগফল আনার জন্য। সো এখানেও সেম ক্যাটাগরিরই, উপরে যদি এরকম ফাংশন থাকে যেটা পাওয়ার উপরেরটা বড় অথবা ইকুয়াল হরের সাথে, তাহলে আমরা লবকে হরের মতো করে প্রকাশ করব। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রুল নাম্বার 9। সো রুল নাম্বার 9টা হচ্ছে, ধর একটা ফাংশন দেওয়া, যে ফাংশনের মধ্যে এক্সের পাওয়ার এল, আরেকটা এক্স দেওয়া আছে ধরো তার পাওয়ার এম, এরকম ধর অনেকগুলো এক্স দেওয়া আছে বা গুণাকারে আছে যেরকমই থাকুক। অ্যান্ড এইখানে ব্যাপার হচ্ছে যে এল আর এম দুইটাই পূর্ণ সংখ্যা না, এল এম দুইটাই পূর্ণ সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ, এরা ভগ্নাংশ। এরকম যদি হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এল ও এম এর হরের লসাগু করব, যেটা ইজ ইকুয়ালস টু পি। হরের লসাগু করলাম যেটা ইজ ইকুয়ালস টু পি, এবং এইটাকে আমরা জেডের পাওয়ার হিসাবে ধরবো, অর্থাৎ তখন আমরা এক্স ইজ ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার পি ধরবো, ধরবো ম্যাথটায়। বুঝতে পারছি কথা? এক্সাম্পল যদি দেখতে চাও তাহলে এক্সাম্পল আমি দিতে পারি এরকম, দেখো ধরো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার 1/4 এরকম আছে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে দেখো নিচে পাওয়ারের ভগ্নাংশ, এখানে পাওয়ারের ভগ্নাংশ, তো হর কত, এখানে 2 এবং হর 4, দুইটা লসাগু করলে কত হয়, লসাগু করলে হয় 4, অর্থাৎ আমরা এখানে এক্স ইজ ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার পি অর্থাৎ জেড টু দি পাওয়ার 4 ধরবো। 4 ধরে আমরা ক্যালকুলেশন করবো, দেখবো অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে, অঙ্কটা মিলে যাবে ইজি। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এরপরে আসে হ্যাঁ রুল নাম্বার 10। সো রুল নাম্বার 10 যেটা, সেটা আমাদের বোর্ডের জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা টার্ম আর রুল, সেটা হচ্ছে এরকম, ধরো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ এক্স প্লাস বি দেওয়া আছে এবং রুটের মধ্যে দেওয়া আছে সি এক্স প্লাস ডি। তো এটার ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটার জন্য কী ধরবো। সো আমি তিনটা টার্ম তিনটেই দেখাই দিচ্ছি। ধরো এরকম যদি থাকে তাহলে আমরা সি এক্স প্লাস ডি অর্থাৎ রুটের মধ্যে যেটা আছে সেটাকে জেড স্কোয়ার ধরবো, ধরে এই বাইরেরটাকে ওই জেডের সাথে মিলা যেভাবে বসানো যায়, মানে জেড স্কোয়ারের সাথে মিলা যেভাবে বসানো যায় প্লাস মাইনাস দিয়ে মিলা বসাই দিব। এরপরে ধরো ডিএক্স বাই আছে এ এক্স প্লাস বি অ্যান্ড রুটের মধ্যে আছে সি এক্স স্কোয়ার প্লাস ডি অর্থাৎ রুটের মধ্যেটা স্কোয়ার। তখন আমরা কী ধরবো, তখন আমরা এক্স প্লাস বিকে 1/z ধরবো। এক্স প্লাস বিকে কী ধরবো ভাই, 1/z। আর যদি এরকম হয় যে ডিএক্স বাই বাইরেরটায় আছে স্কোয়ার, বাইরেরটায় পাওয়ার আছে স্কোয়ার এবং রুটের মধ্যেটায় কোনো স্কোয়ার নেই অর্থাৎ সি এক্স প্লাস ডি এরকম আছে, তাহলে আমরা বাইরেরটাকে রুটের মধ্যে যেটা আছে সেটারটাকেই জেড স্কোয়ার ধরবো। অর্থাৎ যদি রুটের মধ্যে স্কোয়ার না থাকে তাহলে রুটের মধ্যেটাকে আমরা জেড স্কোয়ার ধরবো, আর যদি থাকে তখন আমরা বাইরেরটাকে 1/z ধরবো। এভাবে করলে দেখবো একটা খুব ইজিলি সুন্দরভাবে মিলে গেছে না। এরপরে আসছে ভাই রুল নাম্বার 11। রুল নাম্বার 11টা যদি আমরা দেখি, রুল নাম্বার 11 আছে হচ্ছে ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এম থাকলে এবং ব্রেকেটে ধরো গুণ আকারে এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন আছে। ঠিক আছে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা জেড ইজ ইকুয়ালস টু ধরবো এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স, এবং এখান থেকে এক্সটাকে কনভার্ট করে এফ অফ জেডের একটা ফাংশনে রূপান্তর করবো, এক্সকে ইজ ইকুয়ালস টু এফ অফ জেডের একটা ফাংশনে রূপান্তর করবো, দেন এখানে আমরা বসাই দেবো। বুঝতে পারছি কথা? আচ্ছা, সেমভাবে ধরো আমাদের যদি এরকম থাকে ডিএক্স বাই
এ মাইনাস এক্স মাইনাস এ টু দি পাওয়ার এম এবং এক্স মাইনাস বি টু দি পাওয়ার এন এরকম থাকে, তখন আমরা সেমভাবে জেড ইজ ইকুয়ালস টু ধরবো এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ ধরে সেমভাবে আমরা এক্সকে জেডের ফাংশনে কনভার্ট করব, এক্সকে জেডের ফাংশনে কনভার্ট করবো করে আমরা ম্যাথটা বসায় দিলে দেখবা ম্যাথটা সুন্দরভাবে ক্যালকুলেশন করে মিলে গেছে। আচ্ছা, 12 নম্বর রুলটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স ইন্টু এরকম আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস বি, এক্স টু দি পাওয়ার এন প্লাস বি। এই ধরনের ম্যাথ থাকলে আমরা এক্স টু দি পাওয়ার এনকে 1/z ধরবো, এক্স টু দি পাওয়ার এনকে কী ধরবো ভাই 1/z। আর যদি এভাবে থাকে ধরো বাইরে একটা এক্স আর ভিতরে রুট ওভার এ এক্স টু দি পাওয়ার এন প্লাস বি এ ধরনের যদি থাকে তাহলে আমরা ওই যে পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার এন ওইটাকে আমরা ধরবো 1/z স্কোয়ার, 1/z স্কোয়ার, তাহলে দেখবো ম্যাথটা ইজিলি মিলে গেছে। আচ্ছা, রুল নাম্বার 13 যদি আমরা দেখি, রুল নাম্বার 13টা হচ্ছে এরকমই বাট মানে ভগ্নাংশ আকারেরই। নিচে ধরো আমাদের একটা ফাংশন আছে এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম একটা এক্সের দ্বিঘাত সমীকরণ আছে। এক্সের দ্বিঘাত যদি সমীকরণ থাকে এই ফাংশনটাকে আমরা কনভার্ট করবো এইভাবে ডিএক্স বাই এক্স প্লাস পি স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার, এভাবে আমরা কনভার্ট করব। কনভার্ট করলে পরে এটাকে জেড ধরবো, তাহলে জেড স্কোয়ার প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি যাই করা লাগে ওই আমাদের যে আগে যে সূত্রগুলো দেখালাম আমি অনেকগুলো 12টা, ওইগুলো সূত্রের মধ্যে কোনো একটা সাথে মিলে যাবে, দেন আমরা বাকি ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। বুঝতে পারছি ভাই? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রুল নাম্বার 14। রুল নাম্বার 14টা আমাদের বোর্ড পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। 14টা হচ্ছে সাইনের পাওয়ার যখন বড় হয়, অর্থাৎ ধরো এরকম আছে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এম ডিএক্স। এখানে এম এর পাওয়ার কি জোড় বিজোড় দুইটা হইতে পারে। সো এম যদি ইভেন হয়, এম ইভেন, তখন আমরা করব কি, তখন আমরা সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু হাফ অফ 1 মাইনাস কস 2x এই ফর্মুলার দিকে প্রসিড করব। যদি আমাদের এইটায় এম অড নাম্বার হয় তখন আমরা জেড ইজ ইকুয়ালস টু কস থেটা ধরে নিব বা কজ এক্স ধরে নিব, জেড ইজ ইকুয়ালস টু কস থেটা বাট কজ এক্স ধরে নিব। যদি আমাদের ইন্টিগ্রেশনটা এমন হয় ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার এম এক্স ডিএক্স কজের উপরে পাওয়ার, তখন আমরা সেম এখানে দুইটা কেস হতে পারে। এম যদি ইভেন হয়, এম যদি ইভেন হয় তাহলে আমরা কী করব, cos স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু হাফ অফ 1 প্লাস কস 2x এই ফর্মুলার দিকে প্রসিড করব। আর যদি অড হয় তাহলে আমরা জেড ইজ ইকুয়ালস টু উল্টা কি সাইন এক্স ধরে নিব। ম্যাথটা দেখবা সুন্দর করে মিলে গেছে। বুঝতে পারছি ভাইয়া? ওকে, এরপরে ধরো 15 নাম্বার রুল। 15 নাম্বারে আমাদের সাইন এমও আছে আবার কজ এমও আছে, মানে কজ এম বাই এন যে কোনো একটা আছে, অর্থাৎ সাইন কজ একসাথে গুণাকারে আছে যার পাওয়ার বড়, এইরকম আছে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা কি করব, এটার জন্য কয়েকটা কেস হয়। যদি ভাইয়া এম ইজ ইকুয়ালস টু এন হয়, অর্থাৎ পাওয়ার দুইটা সমান হয়, তাহলে কি আমরা পুরোটার সাথে এম পাওয়ার কমন নিতে পারি না? এম পাওয়ার আমরা ভাইয়া কমন নিব। কমন নিয়ে সাইন আসছে কজ আসছে, তাহলে 2 সাইনে কজ এই ফর্মুলাটা যেটা আছে ওই ফর্মুলায় যাব। ওই ফর্মুলার মাধ্যমে আমরা সাইন 2x টু দি পাওয়ার এম বানাবো। বানানোর পরে আমরা প্রিভিয়াস যে ফর্মুলাটা দেখলাম, প্রিভিয়াস যে রুলটা দেখলাম, রুল নাম্বার 14, সেইটা অ্যাপ্লাই করব। বুঝতে পারছি ভাইয়া কথা? সাইন 2x-এ যাবো, দেন রুল নাম্বার 40টা অ্যাপ্লাই করব। যদি এমন হয় যে এম নট ইকুয়ালস টু এন অ্যান্ড এম অর এন বিজোড়, মানে অর্ডার কি বিজোড়, তো বিজোড় যদি হয় তখন আমরা কি করব, বিজোড় যদি হয় তখন আমরা জোড় যে পাওয়ার আছে জোড়ের ঘাত বা জোড় ঘাত এর বেস, এইটাকে আমরা কি ধরবো, জেড ধরবো। জোড় ঘাতের যে বেস আছে সেটাকে
জেড ধরবো, অথবা বড় যে ঘাতটা আছে বড় ঘাতের বেস সেটাকে আমরা জেড ধরবো। প্রায়োরিটি কাকে দিব? প্রায়োরিটি দিব উপরেরটাকে, অর্থাৎ উপরের দিকে এটাকে প্রায়োরিটি থাকবে, অর্থাৎ জোরটা ধরার জন্য আমাদের প্রায়োরিটি থাকবে। যদি আমাদের কঠিন লাগে তখন আমরা বড়টাকে ধরে জেড ধরে ক্যালকুলেশন করব। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা যেটা রুল নাম্বার 3 বলা যায় এখানে, টাইপ নাম্বার 3, রুল নাম্বার 3 না টাইপ নাম্বার 3, সেটা হচ্ছে এম নট ইকুয়ালস টু এন। এন দুইটাই জোর, এবং উভয়ই জোর। সো দুইটাই যদি জোর হয় তখন আমরা কি করব? তখন আমরা সিম্পলি এই ফর্মেটে যাব যে সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু হাফ অফ 1 মাইনাস কস 2x, অথবা কস স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু হাফ অফ 1 প্লাস কস 2x। এই ফর্মুলা দুটো আমরা অ্যাপ্লাই করবো ত্রিকোণমিতির, করে আমরা বাকি ম্যাথটা প্রসিড করতে পারবো। ইজি হবে, এইরকম চলে আসবে বা যেরকমই আসুক আমরা বাকিটা প্রসিড করতে পারবো। বুঝতে পারছি ভাই কথা? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রুল নাম্বার কত ছিল? এটা রুল নাম্বার 17। আচ্ছা, আমি রুল নাম্বার 15 লিখছি, রুল নাম্বার 17 ছিল এটা। দশ, 11, 12, 13, আচ্ছা মানে 14, 15 বাদ দিচ্ছি। এটা হচ্ছে 15 নাম্বার রুল নাম্বার ছিল, এটা 15, ঠিক আছে। আমি এখানে বলে 17 লিখে ফেলছি। আচ্ছা, তাহলে রুল নাম্বার 16তে আসি। রুল নাম্বার 16টা হচ্ছে হবে, দেখো রুল নাম্বার 16টা হচ্ছে 10 এর জন্য। ধরো ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার mx dx, অ্যান্ড এইখানে ধরো n ইজ গ্রেটার দেন 2 অর ইকুয়াল, n ইজ গ্রেটার দেন 2 অর ইকুয়াল। 2 লিখছি এর পিছনে কারণ আছে অবশ্যই। সো ধরো এইখানে, আচ্ছা এটা n লিখছি, তাহলে এটা nই বানিয়ে দিই n। সো এখানে ধরো আমরা একটা কাজ করতে পারি না, 10 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 10 স্কোয়ার এক্স, এভাবে তো আমরা ম্যাথড লিখতে পারি, তাই না ভাই? আচ্ছা, সো এরপরে আমরা করবো কি দেখো, এরপরে আমরা 10 টু দি পাওয়ার n মাইনাস 2x এবং 10 স্কোয়ারকে আমরা লিখতে পারি 6 স্কোয়ার এক্স মাইনাস 1 dx। বুঝতে পারছি কথা? গুণ করে দিলে জিনিসটা আসবে এরকম, n মাইনাস 2x ইন্টু 6 স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার মাইনাস 2x। বুঝতে পারছি ভাই কথা? তো এইরকম জিনিসটা আবার রিপিট করলো যতক্ষণ পর্যন্ত 2 2 2 এরকম বাদ দেওয়া যায়। এই ক্যালকুলেশনটা আমরা ভাই রিপিট করব, এই ক্যালকুলেশনটা আমরা রিপিট করলে দেখবো অঙ্কটা মিলে গেছে। বুঝতে পারছি কথা? এখান থেকে তো আমরা 6 স্কোয়ার এক্স আছে, ইন্টিগ্রেশন আমরা এটা করতে পারবো জেড ধরে, ক্যালকুলেশন করতেই পারবো, তাই না? 6 স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হয় কি, সরি 10x এর ডিফারেন্সিয়েশন হয় কি 6 স্কোয়ার এক্স, এই উল্টা বলা, হ্যাঁ 10x এর ডিফারেন্সিয়েশন 6 স্কোয়ার এক্স, ঠিকই বলছি। সো এখান থেকে আমরা বাকিটা ক্যালকুলেশন করে মিলিয়ে ফেলতে পারবো। এরপরে আসে হচ্ছে রুল নাম্বার 17। তো রুল নাম্বার 17টা হচ্ছে sec টু দি পাওয়ার n এর জন্য, sec টু দি পাওয়ার nx dx। sec টু দি পাওয়ার nx dx এর জন্য আমরা কী করবো ভাই দেখো, এটা অথবা ধরো কোসেকের জন্য যদি হয় কোসেক টু দি পাওয়ার n x dx, কোসেক টু দি পাওয়ার n x dx। এই দুটার জন্য আমরা কী করবো ভাইয়া, এই দুটার জন্য সেম কন্ডিশন, ধরো n গ্রেটার দেন 2 আর ইকুয়াল হবে। সো এখানে আমরা করবো কি, এখানে আমরা sec টু দি পাওয়ার n বা কোসেক টু দি পাওয়ার n যেটাই হোক সেটাকে n মাইনাস 2 ইন এক্স ইন্টু 6 স্কোয়ার এক্স ডিএক্স এভাবে কনভার্ট করবো। এবং 6 স্কোয়ার এক্স এটাকে আমরা কিসে কনভার্ট করতে পারি, 10 স্কোয়ার এক্সে কনভার্ট করতে পারি। সো 10 স্কোয়ার এক্সে কনভার্ট করে বাকিটা ক্যালকুলেশন করবো, দেখবা সেম জিনিস যদি রিপিট আসে ফুলটাকে আবার আমরা রিপিট ক্যালকুলেশন করবো। বুঝতে পারছি কথা ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রুল নাম্বার 18। সো রুল নাম্বার 18টা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ dx বাই a sin x প্লাস b cos x, a sin x প্লাস b cos x। এটার জন্য দুইটা মেথড আছে,
মেথড 1, মেথড 1টা হবে a ইজ ইকুয়ালস টু আমরা ধরবো r সাইন থিটা, a ইজ ইকুয়ালস টু ধরবো কি r সাইন থিটা, b ইজ ইকুয়ালস টু ধরবো r cos থিটা, r এর মান কি হবে r ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এবং থিটার জন্য যে ট্যান, সেই ট্যান থিটার মান হবে আমাদের a বাই b। এই ওয়ের মাধ্যমে আমরা থিটার মানটা বের করে একটা ওয়ে, এর মাধ্যমে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারবো। আরেকটা মেথড হচ্ছে a ইজ ইকুয়ালস টু আমরা ধরবো r cos থিটা এবং b ইজ ইকুয়ালস টু ধরবো r সাইন থিটা। সেমভাবে আমরা বাকিটা ক্যালকুলেশন করে মিলাই ফেলতে পারবো। বুঝতে পারছি ভাই কথা? আচ্ছা, এরপরে আসে হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে ধরো আমাদের 19 নাম্বারটা ধরো এইভাবেই সেমভাবে দেওয়া আছে, বাট এর সাথে আছে ধরো cos x। আচ্ছা, এটা একই কথা আসলে, ধরো a cos x প্লাস b sin x একই জিনিস আসলে, বাট আলাদা করে লিখলে কোনো সমস্যা হয় না। এরকম আছে ধরো a cos x b sin x, এর সাথে আসলে cos x টা দেখতে সুন্দর লাগে। যাই হোক, ধরো এরকম আছে, এরকম থাকলে আমরা কী করতে পারবো, এইটাকে আমরা কনভার্ট করব। আমরা sin x ইজ ইকুয়ালস টু tan এর যে ফর্মুলা আছে 2 tan x বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, এই ফর্মুলা ফেলবো। অথবা না, আরেকটা হচ্ছে কজের জন্য হচ্ছে আমরা এই ফর্মুলাটা ফেলবো 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। এইটা হচ্ছে আমাদের একটা ওয়ে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, এই দুটাতে কনভার্ট করে নিব। আরেকটা ওয়ে হচ্ছে ধরো এই ম্যাথটাকে যদি আমরা সিম্পলি কোনোভাবে ভাগ করার মাধ্যমে, ধরো সেক্স স্কোয়ার এক্স বা সেক্স গুণ করার মাধ্যমে এই ফর্মেটে আনতে পারি। উপরে থাকবে শুধু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আর নিচে থাকবে ফাংশন অফ টেন এক্স। এরকম যদি বানাইতে পারি তাহলে আমরা ট্রাই করবো আমরা এরকম বানাইতে। টেন এক্সের ডিফারেন্সিয়েট করলে সেক্স স্কোয়ার এক্স হয়, এভাবে আমাদের কনভার্ট করে এই ডিজেডের যে আমরা যেভাবে ধরে করতাম ওইভাবে ধরে করতে পারবো। অথবা আরেকটা ওয়ে, মানে এটার মাধ্যমে আরেকটা ওয়ে, সেটা হচ্ছে যে এখান থেকেই জেড ইজ ইকুয়ালস টু আমরা টেন এক্স তখন ধরে নিয়ে ম্যাথের ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। বুঝছি কথা? আচ্ছা, তো আমরা রুল নাম্বার 20-এ চলে যাই। রুল নাম্বার 20টা হচ্ছে ইন্টিগ্রেশন অফ a sin x প্লাস b cos x dx, নিচে হচ্ছে ধরো p sin x প্লাস q cos x, পুরোটার উপর পাওয়ার দেওয়া n, পুরোটার উপর পাওয়ার দেওয়া কি। সো এটার ক্ষেত্রে ধরো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লবকে আমরা m ইন্টু হর প্লাস n ইন্টু ডিফারেন্সিয়েশন অফ হর এই আকারে প্রকাশ করব। তো যারা এই ম্যাথটা করছে তাদের জন্য অনেক ইজি ম্যাথ, দেখতে একটু উইয়ার্ড লাগে বাট ম্যাথটা ইজি। এই কাজটা করার পর আমরা কি করব, ফাইন্ড m and n, অর্থাৎ m and n ভ্যালু বের করে ম্যাথটা দেখবা তখন খুব ইজি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে লন চলে আসে, এরকম যা করা লাগে মানে যা প্রয়োজন হয় তা চলে আসে। সো এইখানে দেখতে একটু উইয়ার্ড লাগতেছে হয়তো, বাট ম্যাথটা আসলে এইভাবে করলে খুবই ইজি হয়ে যায়। বুঝতে পারছি কথা? আচ্ছা, তো তাই আমার রুল নাম্বার 21-এ যেটা আছে এটা পরবর্তীতে, সেটা হচ্ছে যদি এই পুরোটার সাথে একটা কনস্ট্যান্ট থাকে, ধর এরকম dx, এটার সাথে ধর একটা c কনস্ট্যান্ট আছে, এটার সাথে ধর একটা r কনস্ট্যান্ট আছে টু দি পাওয়ার n dx। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কী করবো, ওই সেমভাবেই লবকে m ইন্টু হর প্লাস n ইন্টু ডিফারেন্সিয়েশন অফ হর প্লাস s একটা কনস্ট্যান্ট আকারে প্রকাশ করব। তখন আমরা বের করবো কি কার মান m n and s, এই তিনটার ভ্যালু আমরা তখন খুঁজে বের করব। বুঝতে পারছি কথা? আচ্ছা, এই হচ্ছে আমাদের রুল নাম্বার 21। তো চলো এখন আমরা রুল নাম্বার 22 দেখি। রুল নাম্বার 22টা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই a cos স্কোয়ার এক্স প্লাস b sin স্কোয়ার এক্স প্লাস c। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা লব ও হরকে ডাইরেক্ট সেক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, সেক্স স্কোয়ার এক্স দ্বারা
গুণ করব, লব হরকে ভাই কী করবো সেক্স স্কোয়ার এক্স দ্বারা গুণ করব, করার পরে হবে কি পুরা আমাদের যে ফ্র্যাকশন বা যে আমাদের ইন্টিগ্রেশনটা এই ফর্মেটে চলে আসবে। উপরে দেখবা সেক্স স্কোয়ার এক্স ডিএক্স অ্যান্ড নিচে থাকতেছে হচ্ছে ফাংশন অফ টেন এক্স, ফাংশন অফ টেন এক্স। তখন সেখানে আমরা কী ধরবো জেড ইজ ইকুয়ালস টু টেন এক্স ধরবো, ধরে ম্যাথটা করে ফেলবো। বুঝতে পারছি ভাই কথা? আচ্ছা, ধরো আরেকটা পরের 23 নাম্বার যে রুলটা, আমাদের যে রুলটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এন অফ এক্স, উপরে একটা এক্সের ফাংশন, নিচে হচ্ছে ডি অফ এক্স, এক্সের একটা ফাংশন ডিএক্স। ঠিক আছে, উপরে একটা এক্সের ফাংশন, নিচে একটা এক্সের ফাংশন। অ্যান্ড এখানে লবের ঘাত মানে লবের পাওয়ার ইজ ইকুয়ালস টু হরের পাওয়ারের 1 কম -1। লবের পাওয়ার ভাই কি হরের পাওয়ারের 1 কম। এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশ করি, আংশিক ভগ্নাংশ করি। সো এই ধরনের ম্যাথ আমরা 9 যে আংশিক ভগ্নাংশ শিখছি, সেই আংশিক ভগ্নাংশের মাধ্যমে ভাঙাবো ফার্স্টে, দেন আমরা ইন্টিগ্রেশনটা পারফর্ম করবো। ফার্স্টে আমরা আংশিক ভগ্নাংশের মাধ্যমে ভাঙাবো, দেন ইন্টিগ্রেশনটা কমপ্লিট করবো। বুঝতে পারছি? ওকে, রুল নাম্বার 24। রুল নাম্বার 24-এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট আর সবচাইতে জানাশোনা সবার মুখস্থ করতে প্যারা খাওয়া সূত্র, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স। অর্থাৎ দুইটা যদি গুণ আকারে থাকে, হ্যাঁ গুণ আকারে থাকলেই যে আমরা ইউভি সূত্র ফেলবো ব্যাপারটা এমন না। যদি আমাদের গুণ আকারে থাকা ভ্যালু দুটা কম্পোজিট হয় তখন কিন্তু আমরা ইউভি সূত্র ফেলবো না। অর্থাৎ একটা ডিফারেন্সিয়েশন যদি আমরা আরেকটাই পাই তখন কিন্তু আমরা ইউভি সূত্র ফেলবো না। বাট আদার্স যদি এরকম না পাই তখন হচ্ছে অবশ্যই আমাদের ইউভি সূত্র ফেলতে হয়। ইউভি সূত্রটা কি? ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন মাইনাস হোল ইন্টিগ্রাল অফ ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স হোল ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইউকে রেখে ভি এর ইন্টিগ্রেশন, দেন ইউকে ডিফারেন্সিয়েশন সাথে ভি এর ইন্টিগ্রেশন গুণ, এরপর পুরোটাকে আবার ইন্টিগ্রেশন করব। বুঝতে পারছি কথা? আচ্ছা, এর জন্য আমাদের একটা ফরম্যাট মেনটেন করতে হচ্ছে, কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো, সেটা হচ্ছে লিয়াটে ILIATE। এইটা আমরা মেনটেন করে ইউ থেকে ভি ধরি। বামের মানটাকে আমরা কি ধরবো? এগুলোর মধ্যে যেটা বামে থাকবে তাকে ইউ ধরবো, যেটা ডানে থাকবে সেটাকে ভি ধরবো। তো কোনটা কি একটু পরিচয় যদি আমরা জেনে নিই। ই হচ্ছে ভাইয়া এক্সপোনেনশিয়াল, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এগুলো যেগুলো থাকে। টি হচ্ছে ভাই আমাদের কি ট্রাইগোনোমেট্রিক, ত্রিকোণমিতি আর কি। এ হচ্ছে আমাদের এলজেব্রিক অর্থাৎ এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি যাই থাকুক এরকম যা থাকবে, ধরো এক্স স্কোয়ার শুধু এক্স অথবা 1 2 3 4 5 এগুলো যা থাকবে এগুলো সব হচ্ছে এলজেব্রিক। সো এলজেব্রিক যদি কোনো ফাংশন থাকে সেটা আমাদের ত্রিকোণমিতি এবং এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে এলজেব্রিকটাকে আমরা ইউ ধরবো। ত্রিকোণমিতি যদি পরে থাকে বা ত্রিকোণমিতি পরে আসে সেটাকে আমরা ভি ধরবো। সবসময় মাথায় রাখবা এক্সপোনেনশিয়াল থাকলে ওটাকে আমরা ইউ ধরবো, সরি ভি ধরবো। এক্সপোনেনশিয়াল সবার লাস্টে আসে, এক্সপোনেনশিয়াল থাকলে সেটাকে আমরা কী ধরবো? ভি ধরবো। আই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন, ত্রিকোণমিতির যে ইনভার্সগুলো আছে সেইগুলো। অ্যান্ড এল হচ্ছে লগারিদম। সো লগারিদম যদি থাকে আমাদের অবশ্যই সেটাকে ইউ ধরতে হবে, বাম দিকে আছে। এখানে একটা টিপস মনে রেখো, সেটা হচ্ছে যাকে ইন্টিগ্রেশন করা সহজ তাকে ভি ধরবো, তাকে ভি ধরবো। এটা একটা টিপস হিসেবে রেখে দিতে পারো যে যাকে ইন্টিগ্রেশন করা ইজি হবে ভাইয়া তাকে আমরা ভি ধরবো। কারণ দেখো তোমার দুইবার ইন্টিগ্রেশন করা লাগতেছে, এই যে একবার ইন্টিগ্রেশন, এই যে একবার ইন্টিগ্রেশন। সো যাকে ইন্টিগ্রেশন করা ইজি হবে তাকে আমরা ভি ধরবো। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রুল নাম্বার 25, যেটা আমার আসলে লাস্ট রুল, মানে আমার নোটের লাস্ট রুল, আমি তোমাদের যেভাবে নোট করে দিচ্ছি সেটার জন্য লাস্ট রুল 25। সেটা হচ্ছে ধরো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স আছে, তার সাথে গুণ আকারে একটা এ ইন্টু ফাংশন প্লাস এই যে ফাংশন সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন, এরকম তোমাদের দেওয়া আছে। এরকম যদি দেওয়া থাকে ভাই তাহলে আমাদের অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই ফাংশন প্লাস সি। ব্র্যাকেটস তোমাদের করতে করতে মুখস্থ হয়ে গেছে, এটা অ্যাডমিশনেও আসে প্রচুর এবং বোর্ডেও আসতে দেখা যাচ্ছে। সো
এমসিকিউতেও আসতে পারে, খুব ইজি, খুব সহজই জিনিসটা। আর যদি ম্যাথে আসে, বড় কোনো ম্যাথে আসে, তাহলে তো আমরা এটা করবো, করে দেখাই দিব যে এটা ডিফারেন্সিয়েশন এটা, দেন আমরা অ্যান্সারটা লিখে দিতে পারবো। বুঝতে পারছি কথা? অনির্দিষ্ট জগতের জন্য যা যা লাগে ভাই সবগুলো আমি বলে দিচ্ছি। এই সবগুলো হচ্ছে আমাদের বলতে গেলে অনির্দিষ্ট জগৎ, অর্থাৎ কোনো ফাইনাইট ভ্যালু ছাড়া, ডিফিনিট ভ্যালু ছাড়া। ইনডিফিনিট যে ইন্টিগ্রালগুলো এগুলো হচ্ছে সেইগুলো। তো আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের জন্য কিছু নিয়ম আছে ভাই, সেগুলো আমি দেখাই দিচ্ছি, তাহলে আমাদের ফুল চ্যাপ্টারটা কভার হয়ে যাবে রুল নাম্বার 25 পর্যন্তই। তো ডেফিনিট ইন্টিগ্রালের জন্য আমাদের যে নিয়মগুলো আছে, ডেফিনিট ইন্টিগ্রালের জন্য আমাদের যে নিয়মগুলো আছে সেগুলো হচ্ছে, দেখো ধরো 1 নাম্বার, এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হচ্ছে কাকে? স্মল এফ অফ এক্স ডিএক্সকে। তো ধরো স্মল এফ অফ এক্স ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে আসে ক্যাপিটাল এফ অফ এক্স, ঠিক আছে? দেন আমরা সেটাকে এইভাবে থার্ড ব্র্যাকেট এ থেকে বি পর্যন্ত লিখি, দেন আপার লিমিটটা বসায় দিই, বসায় দিয়ে লোয়ার লিমিটটা বসায় দিয়ে যে মানটা আসে সেটাকে আপার লিমিটের মান থেকে বিয়োগ করে দিই। অর্থাৎ এই ফাংশন আপার লিমিট বসায় দিব, বসায় দিয়ে আমরা বিয়োগ করবো কাকে? লোয়ার লিমিট বসালে যে মানটা হয় সেই মানটাকে। বুঝতে পারছি কথা? আচ্ছা, এরপরে ধরো আরেকটা নিয়ম, সেটা হচ্ছে এগুলো আসলে প্রপার্টি হিসাবে আমরা, এটা যদি নিয়ম, এটাকে আমরা প্রপার্টি না বলি, এগুলোকে আমরা প্রপার্টি বলি। এই ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি কী কী আছে? তো প্রপার্টিগুলো হচ্ছে এরকম, ধরো ইন্টিগ্রেশন অফ এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছি এফ অফ এক্স ডিএক্সকে, তাহলে আমাদের এইটার যদি সামনে একটা মাইনাস দিয়ে দিই, আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে সোয়াইপ করতে পারবো। ইন্টিগ্রেশনটা আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে সোয়াইপ করতে পারবো। ধরো আরেকটা, সেটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন দেওয়া আছে একটা ফাংশনের। তুমি চাইলে এটাকে একটা মাঝখানে রেঞ্জ পর্যন্ত ভাঙতে পারো, অর্থাৎ তুমি লোয়ার লিমিট থেকে সি পর্যন্ত ইন্টিগ্রেশনটা করলাম, করে অ্যাড করে দিলা সি থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন, তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা সেমই থাকে। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে ধরো এরকম, ইন্টিগ্রেশন অফ মাইনাস এ থেকে এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। এটার ক্ষেত্রে আবার ভাই দুইটা কেস হয়। দুইটা কেস কী? একটা হয় 2 ইন্টু এফ অফ এক্স, 0 থেকে এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। কখন? যখন আমাদের ফাংশনটা ইভেন ফাংশন হবে। ইভেন মানে কি? এক্স স্কোয়ার কজ এক্স সেক এক্স, এরকম যদি ইভেন ফাংশন হয়। আর অড ফাংশন যদি হয় তখন হবে অ্যান্সারটা 0। কখন? যখন ফাংশনটা অড, এফ অফ এক্স ইজ এ অড ফাংশন, তখন আমাদের কী হবে? অ্যান্সার 0 হবে অ্যান্সার। বুঝতে পারছি কথা? আচ্ছা, ইন্টিগ্রেশনের জন্য আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে এরকম, ধরো এটা পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে লাগে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। সো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে এ পর্যন্তই এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এটা আমরা পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে লিখতে পারি। পিরিয়ডিক ফাংশন বলতে হচ্ছে যে ফাংশনগুলো রিপিট করতে হয়, সাইন এক্স কজ এক্স, এগুলোর ক্ষেত্রে আমরা এই জিনিসটা বাই প্রপার্টিটাকে অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পারছি কথা? আচ্ছা, এরপর আসে হচ্ছে আমাদের গ্রাফের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশন কীভাবে নির্ণয় করব। সো গ্রাফের জন্য আসলে ওরকম নিয়ম দেখাতে গেলে সবগুলো গ্রাফ করে দেখানো লাগবে। আমি তোমাদের একদম সহজভাবে যদি জিনিসটা বুঝাইতে চাই, জিনিসটা হবে এরকম, ধরো এটা আমাদের দুটো অক্ষ, তো তুমি যে কোনো গ্রাফের মাধ্যমে একটা ইন্টিগ্রেশন বের করবা। ধরো তোমার এইটা গ্রাফ, এইটার তোমাকে বলছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তুমি ইন্টিগ্রেশন বের করবা। তাহলে কী হবে? এই যে নীল গ্রাফটা গেছে, এই গ্রাফটা আছে উপরে এবং এক্স অক্ষটা আছে নিচে, এক্স অক্ষে ওয়াই মান কত? 0। তাহলে এই ইন্টিগ্রেশনের জন্য সবসময় মনে রাখবা, ইন্টিগ্রেশন আমরা যে রেঞ্জ থেকে যে রেঞ্জ পর্যন্ত করতেছি, আমরা যেই ফাংশনটার ইন্টিগ্রেশন করবো সেটা হচ্ছে ধরো ওয়াই আপ মানে উপরেরটা, মাইনাস ওয়াই নিচেরটা, আপ হলো, মান দুটা বসায় দেবো, ইন্টিগ্রেশন করা লাগতেছে। ধরো আমরা এক্স অক্ষের সাপেক্ষে ডিএক্স, আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। লিমিট, আপার লিমিট, লোয়ার লিমিট যা দেওয়া লাগে, এটা হচ্ছে তোমার লোয়ার লিমিট স্মল এ, এটা ধরো আপার লিমিট ক্যাপিটাল ইউ লিখে দিলাম, বা যাই লেখো, ধরো এম থেকে এন পর্যন্ত বা এ থেকে বি পর্যন্ত যে ইন্টিগ্রেশন করাই করবা, সবসময় মাথায় রাখবা আমাদের গ্রাফটা যেমনই থাকে, ধরো এরকম থাকুক বা এরকম থাকুক, যেমনই থাকুক, আমাদের যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ ধরো এইটুক বের করতে বলে, তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত আমাদের ব্লু গ্রাফটা আছে উপরে, তাহলে আমরা আগে ব্লু গ্রাফটা লিখবো, দেন আছে এই রেড গ্রাফটা নিচে, মাইনাস রেড গ্রাফটা। সবসময় মনে রাখবা এক্স অক্ষের সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেশন করতে যাব,
উপরের গ্রাফ মাইনাস নিচের গ্রাফ। ধরো এই অংশের জন্য যদি আমরা ইন্টিগ্রেশন বের করি এই অংশের জন্য, তাহলে দেখো এই অংশে ভাইয়া লালটা আছে উপরে অ্যান্ড এই ব্লুটা আছে নিচে। তাহলে এই অংশের জন্য আমরা কী করব, লালটা মাইনাস ব্লুটা, বুঝতে পারছি কথা, উপরেরটা মাইনাস নিচেরটা। সবসময় মনে রাখবা ইন্টিগ্রেশন করার সময় গ্রাফের ক্ষেত্রে উপরেরটা মাইনাস নিচেরটা, দেন ডিএক্স, এটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তখন মাথায় রাখবে এরকম যে ডান পাশেরটা মাইনাস বাম পাশেরটা, ডিএক্সের সাপেক্ষে ক্ষেত্রে উপরেরটা নিচেরটা, আর ওয়াইয়ের সাপেক্ষে করলে ডানেরটা মাইনাস বামেরটা। অ্যান্ড এই ম্যাথের জন্য অবশ্যই গ্রাফগুলোকে ইম্পর্টেন্ট, গ্রাফ না আঁকলে তুমি বুঝতে পারবা না, গ্রাফ না আঁকলে তুমি ছেদবিন্দুগুলো ডিটারমাইন করতে পারবা, বাট ছেদবিন্দুগুলো ডিটারমাইন করার পরেও তুমি যদি গ্রাফটা আঁকো তোমার দেখবা ম্যাথগুলো ক্যালকুলেশন করতে বা ক্ষেত্রফল বের করতে ইজি হবে। গ্রাফ আঁকলে আবার দেখবা অনেক সময় এরকম ইন্টিগ্রেশন করাও লাগে না। যদি দেখতে থাকে ত্রিভুজ উৎপন্ন হয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবা। সো এরকম গ্রাফটা আঁকলে অনেক ইম্পর্টেন্ট, সো মানে গ্রাফটার ইম্পর্টেন্ট অনেক বেশি এবং ম্যাথটা তখন আরও ইজি হয়ে যায়। সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে গ্রাফ অবশ্যই রাফ হলেও এঁকে নেবা, রাফ করে হলেও এঁকে নেবা। বুঝতে পারছো বিষয়টা? আশা করি ইন্টিগ্রেশনে যেসব নিয়মগুলো তোমাদের দরকার এবং যেসব কোনটার জন্য কোন ফর্মেটে তুমি আগাবা, কোনটার জন্য কি ধরবা, এই সবগুলো বিষয় আমি ক্লিয়ার করে দিতে পারছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যাঁ অবশ্যই বেস্ট অফ লাক।